দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি, আলোচনা করার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় অবশেষে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নিশ্চয়ই আপনারা জানেন যে আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে এবং পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করা হয়েছে, যে কারণে দীর্ঘদিন পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে, পাশাপাশি গণভোট ফিরে আসছে। আমরা এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন ডাক্তার জাহিদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, একেবারে ডান দিকে আছেন। আমার পাশে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট ও সদস্য, সভাপতি পরিষদ গণফোরাম। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। রুহুল কুদ্দুস কাজল, আপনাকেও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা স্টুডিও থেকে আসলে আলোচনা শুরু করতে চাই। আর ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে মানে বাতিল করা হয়েছিল কেন বলে মনে হয়? এটি তো খুবই গুরুত্বপূর্ণ ভোটের ক্ষেত্রে বলা হয়, বিশেষ করে নির্বাচনকালীন সময়টা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া ভালো নির্বাচন সম্ভব না, সেটা তো আমরা জানি। কিন্তু কোন উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আসলে বাতিল করা হয়? অ্যাপারেন্টলি আমাদের সামনে একটা গল্প বলা হয়েছিল যে আমাদের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ এবং আপিল বিভাগ এটা বাতিল ঘোষণা করেছেন। আমি স্মরণ করতে চাই, শেখ হাসিনা পতনের পর আমি সুযোগ পেলেই জনাব খায়রুল হককে স্মরণ করতে চাই। মানে শেখ হাসিনার সাথে থেকে যে মানুষটা আমাদের এই দেশ ধ্বংসের সাথে সবচেয়ে বেশি জড়িত, দ্বিতীয় মানে শেখ হাসিনার পর সেকেন্ড মানুষটাই এই ভদ্রলোক। তো যাই হোক, তারা একটা তথাকথিত আইনি কাঠামোর মধ্য দিয়ে এটা বাতিল করে, মানে বাতিল করার পরিকল্পনাই ছিল এবং তাকে আনাই হয়েছিল সম্ভবত এখানে সাথে রিওয়ার্ড টিওয়ার্ড। উনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দফার পর দফা ছিলেন এবং প্রধান বিচারপতির পদমর্যাদায়। এগুলো একটু যোগ করে রাখা দরকার আছে, তাহলে প্রেক্ষাপটটা বোঝা সহজ হবে। আমাদের দেশে দীর্ঘদিন থেকে নানান রকম প্র্যাকটিসের পর আমরা শেষ পর্যন্ত আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের দলীয় সরকারগুলোর অধীনে নির্বাচনগুলো ভালো হয় না। একটা নির্বাচনও হয়নি, এবং সেটা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইলেকশনস ৭৩ সালের নির্বাচন থেকেই, যেখানে জাসদ এবং স্বতন্ত্র মিলে, আমি জাসদের কয়েকজন বড় নেতাকে জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনারা কয়টা সিট জেতার আশা করেছিলেন সেবার ৭৩ নির্বাচনে? ওনারা ১৫, ১৬, ২০টার বেশি পর্যন্ত কেউ যেতে পারেন নাই। এটা হলো তাদের একেবারে অসাধারণ স্বপ্ন যে ২০টা সিট পাবো। তো কি হতো, কিন্তু কি হলো এরপর আমরা স্টোরি জানি। সো এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা নতুন কিছু ছিল না। সুতরাং এই যে যাবতীয় আলাপ, ক্ষমতা ছাড়তেই চায় না। আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, 13th অ্যামেন্ডমেন্ট বাতিলের যে রায় দেন আপিল বিভাগ, সেখানে শর্ট রায়, এর মধ্যে নানান রকম জালিয়াতি আছে, ওইটা পরে আসবো। শর্ট রায় একটা কথা বলা হয়েছিল, তারা বলছিলেন যে এটা কনস্টিটিউশনের স্পিরিটের সাথে অনির্বাচিত সরকার কনফ্লিক্টিং, কিন্তু ওনা যে দুটো নির্বাচন হতে পারে বলেছেন ত্রয়োদশ সংশোধনীর অধীনে, সেখানে একটা কথা উল্লেখ করেছেন, এটাই আসলে খুবই জরুরি একটা কথা জুরিসপ্রুডেন্সে, সেটা হলো রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন, এর উপরে কোনো কথাবার্তা নেই। এটা বলে কিন্তু ওনারা আবার দুবারের কথা বলছেন। তো ঠিক একইভাবে আমাদের জাতিটা ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্র এবং জনগণের জীবন শেষ করে দেওয়া হয়েছে এটার মাধ্যমে। আসলে করা হয়েছিল ওই কারণেই যে আপনি আসলে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে চান, আপনি নির্বাচন ম্যানিপুলেট করতে চান। দেখা গেছে তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে সেটা হয় না। সুতরাং 11 সাল থেকে আমরা আসলে বুঝতে পারছি, যখন পঞ্চদশ সংশোধনী, তার আগে ত্রয়োদশ বাতিল হলো, এই সরকার কি করতে যাচ্ছে। এটা যে সরকারই করতে চাইবে ভবিষ্যতে, আবার কেউ যদি এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কেউ যদি এটাকে বাতিল করার চেষ্টা করে, চোখ বন্ধ করে ধরে নেব যে তার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটাকে ম্যানিপুলেট করা। তাহলে একটা প্রশ্ন রাখতেই হয়, ধরেন আদালতের মাধ্যমে এরকম একটি রায় আসলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, আবার আদালতের মাধ্যমেই তো এটি পুনঃস্থাপিত হলো। এটা পুনঃস্থাপিত হয়নি, আসলে একটু বলার দরকার। এখানে খুব গুরুত্বপূর্ণ দুজন লয়ার আছে, আইনের একজন ছাত্র, মানে মনোযোগী ছাত্র দূর থেকে হিসাবে আমি একটু বলি। প্রথম কথাটা হচ্ছে, এখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে অনুচ্ছেদগুলো ছিল এগুলো বাতিল হয়েছে। এর ছাড়াও একটা মামলা এই মুহূর্তে বিচারাধীন আছে, সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনীর যে বাতিল ঘোষণা করা হয়েছিল, যেটা নিয়ে বাংলাদেশের যাবতীয় ঘটনা, সেটারও রিভিউ চাওয়া হয়েছে, সম্ভবত আগামী মাসে সেটার শুনানি হবে। ওটাও যদি বাতিল হয়, মানে বাতিলের রায়টা যদি বাতিল হয়, তাতেও তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কিনা, দ্যাটস দ্য ডিবেট। কারণ আমি একটু স্মরণ করি, ষোড়শ সংশোধনী যখন বাতিল হয়েছিল, তখন আমাদের আপিল বিভাগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেস্টোর করার কথা বলেছিলেন। আমি ঘটনাচক্রে ওই আইনটা পুরোটা পড়েছি। তখন এই আলোচনা ছিল যে সুপ্রিম কোর্ট, মানে সর্বোচ্চ আদালত, সংবিধানের ব্যাখ্যা দিয়ে কোনো আইনের বা সংবিধান সংশোধনীর পুরো বা কিছু অংশ বাতিল করতে পারেন, তিনি এটা ফিরিয়ে আনতে পারেন কিনা পূর্বাবস্থা, কারণ এটা নিয়ে জেনারেল ক্লজেস যে অ্যাক্ট আছে সেটাকে অনেকে রেফার করে বলেন পারেন না। তো ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যদি বাতিল হয়, তারপরও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য সংসদে আবার সেটাকে
অ্যামেন্ড করতে হবে, অ্যামেন্ড করে এটাকে ঢোকাতে হবে, এই আলোচনাটাও আছে। কিন্তু এই মুহূর্তে অন্তত নেই। আর একটা কথা যোগ করে রাখা ভালো, কেউ কেউ মনে করেন যে এটা ত্রয়োদশ সংশোধনী যদি ফিরে মানে বাতিলের রায়টা যদি বাতিল হয়, তাহলে আগে যেমন ছিল মানে সর্বশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন এবং তাতে স্পন্টেনিয়াসলি যিনি চলে গেলেন কিছুদিন আগে তিনি হবেন, এগুলো একেবারেই ভুল কথা। আমাদের এখনকার যে সরকার আছে আর্টিকেল 106 অনুযায়ী রেফারেন্স নেওয়া এটাই থাকবে, এর অধীনেই নির্বাচন হবে। পরবর্তীগুলোর ক্ষেত্রে একটু আমরা আমাদের সঙ্গে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আছেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, লড়াইটা আসলে কেমন ছিল? আপনি তো এই লড়াইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই ছিলেন, এবং আদালত শেষ পর্যন্ত রায়ের মাধ্যমে কি কি পর্যবেক্ষণ দিল আসলে? দেখুন, আমি ডক্টর জাহিদুর রহমানের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিলাম। হয়তো তার সঙ্গে বিষয়গত বিষয়ে হয়তো কিছু কিছু মতভেদ থাকলেও মূল কথা হচ্ছে এটি একটি ঐতিহাসিক রায়, এবং এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে সাধারণ মানুষের, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে একটা ফ্যাসিজম চালু থাকার কারণে এই মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি, বাংলাদেশের মানুষের ভোটাধিকার একেবারেই হরণ করা হয়েছিল। আদালত কিন্তু আজকে তার পর্যবেক্ষণে বিগত 3টি নির্বাচনে যে মানুষ ভোট দিতে পারেনি, বাংলাদেশে গণতন্ত্রহীনতা ছিল, বাংলাদেশে ভোটাধিকার ছিল না, এগুলো কিন্তু আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। আদালতের পর্যবেক্ষণে এও উঠে এসেছে যে 90-এর এরশাদ পতনের পরে 91 সালে অনুষ্ঠিত যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন যদিও কোনো সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল না, কিন্তু পরবর্তী দুটি নির্বাচন অর্থাৎ 1996 সালের নির্বাচন এবং 2001 সালের নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে পেরেছে, তাদের মতামতের প্রতিফলন ঘটেছে। এই বিষয়টিও কিন্তু আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তৎকালীন সমস্ত রাজনৈতিক দলের সম্মিলিত দাবির প্রেক্ষিতে সংসদে সংশোধনী এনেছিলেন, সেটি কিন্তু বাংলাদেশের মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য একটা অলরেডি প্রুভেন একটা মেথড মেকানিজম কিন্তু অলরেডি এস্টাবলিশড হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে 2008 সালের নির্বাচনকে ওই অর্থে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন বলি না, এই কারণে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা এবং লাইফ স্প্যান থাকে অনলি 90 দিন। কিন্তু আপনারা জানেন যে 2008 সালে যে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের পরবর্তীতে 2011 সালে যে পঞ্চদশ সংশোধনী করা হয়েছে, সে সময় কিন্তু কোনো নিয়মিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিন্তু নির্বাচন হয়নি, কারণ ওই সরকারের মেয়াদটা বেসামরিক কিংবা সামরিক সরকার সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তখন ছিল, সেটি কিন্তু 90 দিন মধ্যে নির্বাচন করতে পারেনি। সুতরাং আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে আসার পরে যে দুটি নির্বাচন অন্তত হয়েছে, সেগুলো নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এই বিবেচনায় আদালত আমার মনে হয় 58, এবং আদালত আজকে বলেছে, আদালতের এই পর্যবেক্ষণের ক্ষেত্রে মূল কথা হচ্ছে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, এগুলো কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো। আমাদেরকে বুঝতে হবে। একটা প্রশ্ন একটু রাখতে চাই, সেটা হচ্ছে তাহলে 2011 সালে কোন গ্রাউন্ডে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে বাতিল করা হয়? এখানে কিন্তু একটা টুইস্ট কিন্তু আছে। এখানে আমার মনে হয় আদালতের এই পর্যবেক্ষণটা আমি বিভিন্ন আলোচনায় দেখছি খুব বেশি আসছে না। আদালতের ত্রয়োদশ সংশোধনী মামলার ত্রয়োদশ সংশোধনী বাতিল করে এবিএম খায়রুল হক সাহেব যে রায়টি দিয়েছিলেন, সেই রায়ের কিন্তু প্রথম দিকে যখন ঘোষণা করে একটা শর্ট অর্ডার ছিল, সেখানে বলা হয়েছিল পরবর্তী দুটি নির্বাচন এই ব্যবস্থার মধ্যে হতে পারে এক্সেপ্ট সর্বশেষ প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার যে বিধান সেটুকু বাদ দেওয়ার ক্ষেত্রে। কিন্তু ওই শর্ট অর্ডারটা বহাল থাকা অবস্থায় কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনয়ন করেছেন। সুতরাং আদালত বলেছেন শর্ট অর্ডারটা যেহেতু কার্যকর ছিল এবং সেটা কার্যকর হয়নি, সেটা বিবেচনায় না নিয়েই কিন্তু পঞ্চদশ সংশোধনী করা হয়েছে। সে কারণে পঞ্চদশ সংশোধনীর এই অংশটুকু অর্থাৎ আমাদের পূর্বের যে 58 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে এসেছিল, সেটিকে কিন্তু পুনরুজ্জীবিত করেছে। আমি ডক্টর জাহিদুর রহমানের কথার সঙ্গে একটু অ্যাড করে দিই, আদালত কিন্তু আজকে যে মোটা দাগে 6টি বিষয় উল্লেখ করেছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে 7-এর ক অনুচ্ছেদ, যেটা হচ্ছে অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণ করলে তার ক্ষেত্রে শাস্তির বিষয়, সেটি বাতিল করেছে। 7-এর খ অনুচ্ছেদ, যার মাধ্যমে এক সংসদ পরবর্তী সংসদকে বলছে যে তুমি আমার কোনো কিছু পরিবর্তন করতে পারবে না, আদালত বলেছে এটা করতে পারে না, সেটা বাতিল করেছে। 44-এর 2 অনুচ্ছেদ অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের 102 অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিক বিষয়ে বিচার করার যে ক্ষমতা, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই ক্ষমতাটি অন্য আদালতের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। আদালত বলেছে 8ম সংশোধনী মামলা রায়ে আমাদের একটি সুপ্রিম কোর্ট, আমাদের একটি বাংলাদেশ, সুতরাং সুপ্রিম কোর্টকে বিভাজন করে এই ক্ষমতা অন্য কোথায় দেওয়ার কোনো সুযোগ নেই, সুতরাং সেটিও বাতিল।
মোটা দাগে আদালত যে দুটি আমি বলি ফিরে এনেছে, তার মধ্যে একটি হচ্ছে 58 অনুচ্ছেদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু আদালত স্পষ্টত বলেছেন রেস্টোর্ড হয়েছে পার্লামেন্ট কনস্টিটিউশনে। সুতরাং আমি অন্য সব ডিবেট থাকলেও, ত্রয়োদশ সংশোধনী সম্পর্কে রিভিউ থাকলেও, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আদালতের এই রায়টি, আজকের রায়টি যদি কার্যকর করা হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা কিন্তু সংবিধানে ফিরে এলো। আদালতের এক্সাক্ট ওয়ার্ডটা হচ্ছে রেস্টোর্ড। দ্বিতীয়ত, সংবিধানের 142 অনুচ্ছেদ যে অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানে সংশোধন করা হয়, 12তম সংশোধনের মাধ্যমে যে গণভোটের কথা বলা হয়েছে, আমাদের 4টি ক্ষেত্রে গণভোটের বিধান ছিল পঞ্চদশ সংশোধনের পূর্বে। একটি হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনা যদি আমরা পরিবর্তন করতে চাই, সংবিধানের যে মূল নীতি 8 অনুচ্ছেদ সেটা যদি পরিবর্তন করতে চাই, সংবিধানের 48 অনুচ্ছেদ অর্থাৎ রাষ্ট্রপতি সংক্রান্ত বিধান যদি পরিবর্তন করতে চাই, এবং 56 অনুচ্ছেদ অর্থাৎ প্রধানমন্ত্রী সংক্রান্ত কোনো বিধান যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রপতি সম্মতি দেওয়ার আগে এটা গণভোট দিবেন। এবং পঞ্চদশ সংশোধনের মাধ্যমে 142 অনুচ্ছেদটি কিন্তু সম্পূর্ণভাবে রিপ্লেস করে এই গণভোটের বিধানটি বাতিল করেছে। আদালত বলেছে 142 পূর্বে যে অনুচ্ছেদ ছিল সেটি ফিরে আসলো। এই যে আমরা বলছি যে গণভোটের ব্যবস্থাটা ফিরে এলো, এর মূল কারণটি হচ্ছে 142 অনুচ্ছেদের পূর্বে যেটা গণভোট ছিল সেটা ফিরে আসলো। এই দুটো অনুচ্ছেদের বাইরে আরেকটি যেটা ষষ্ঠ যে কথাটি আদালত বলেছে সেটা হচ্ছে অন্যান্য সমস্তগুলো ক্ষেত্রে পরবর্তী পার্লামেন্ট এগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অনেক ধন্যবাদ, বক্তব্য একেবারে পরিষ্কার। আমি একটু আপনি আমাদের সঙ্গে থাকেন, আমরা একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে ফিরতে চাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, দীর্ঘদিন আন্দোলনে ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, দীর্ঘদিনের দাবি শেষ পর্যন্ত আদালতের রায়ের মাধ্যমে আসলো। আমি একটু জানতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলেই কি গণতন্ত্রের পথে হাঁটা শুরু হবে কিনা, মানুষ ভোটাধিকার ফিরে পাবে কিনা? আমরা তো প্রথম 1990 সনে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে কনসেনসাসের ভিত্তিতে আমরা একটা সিস্টেম চালু করেছিলাম। সুন্দর নির্বাচন হয়েছে, জনগণের এই ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য হয় নাই। তারপরেই তো শুরু হয়ে গেল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না। শেখ হাসিনা তো এটা নিয়ে দীর্ঘ সময় আন্দোলন করলো, হ্যাঁ, প্রায় 17-এর উপর লোক আত্মাহুতিও দিল এই আন্দোলনের ফলে। যাই হোক, বিএনপিকে ধন্যবাদ, বেগম খালেদা জিয়া, তখন তিনি একটা সুন্দর সিস্টেম, একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তিনি তো আইনটা পাশ করালেন। এটা কিন্তু আওয়ামী লীগ আইনটা বিল হিসাবে তো দেয় নাই, কারণ তারা তো সংসদে যায় নাই, একমাত্র বিএনপি ছিল। সুতরাং বিএনপির মস্তিষ্ক থেকে এটা বেরিয়েছে, তারা এটা ড্রাফট করেছে, বিল আকারে উত্থাপন করেছে এবং সুন্দরভাবে পাশ করে দিয়েছে। এবং এটা ঐক্যমতের ভিত্তিতে, আওয়ামী লীগ তো এটা বিরোধিতা করে, সকল এটাকে সমর্থন দিয়েছে, যদিও কাজটা করেছে বিএনপি। এটা অসাধারণ কাজ তারা করে গেছে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে। সেই যে আওয়ামী লীগের দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো না, এটা কিন্তু গণদাবিতে পরিণত হয়েছে এবং আওয়ামী লীগ তো সঙ্গে ছিল, এবং বিএনপি যেটা মেনে নিয়েছে এটাই তো বিএনপিকে প্রশংসা করতে হয়। তো তারপরে এটা নিয়ে যে গেমটা শুরু হলো সেটা হচ্ছে শেখ হাসিনা বলল যে এটা রোল মডেল, সারা বিশ্বব্যাপী এটা নন্দিত হয়েছে এবং আমাদের এই মডেলটা অনেক দেশে গ্রহণ করা হচ্ছে। মধ্যমধ্যে পাকিস্তানের নামও বলেছে যে পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার, তাকে ফলো করা হয়েছে। এবং খুব উঁচু গলায় দেশে এবং বিদেশে সাংবাদিকদের সাথে কথাগুলো বলেছে। কিন্তু ওনার ভিতরে যে কুমতলব ছিল সেটা আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে যে ত্রয়োদশ সংসদ রায়টাকে হাইকোর্টে যখন হলো, সেখানে তো হাইকোর্ট ত্রয়োদশ সংসদের রায়ের পক্ষে বলল এবং অসাধারণ রায় দিয়েছিল দুইজন বিচারপতি। তারপরে এটা যখন আপিলে গেল, সেখানেও যে অ্যামাইকাস করে নিয়োগ করা হয়েছিল, 9 জনের মধ্যে 8 জনেই তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বক্তব্য দিল। প্রধান আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম হাইকোর্টের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বক্তব্য দিয়েছে। তাহলে কেন দিল? এটা হাসিনার নির্দেশে দিয়েছে।
অ্যাপেলেট ডিভিশনও তিনি তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্টের রায়কে সাপোর্ট করে বক্তব্য দিয়েছে। তো সেই রায়টা, এই হাইকোর্টের রায়টাকে বলতে গেলে খায়রুল হক যেভাবে এটাকে পাল্টিয়ে দিল, তারপরেও তো উনি স্বীকার করেছে যে এটা প্রয়োজন ছিল, যেটা অলরেডি আলোচনার মধ্যে এসে গেছে। দেখেন, শেখ হাসিনা একটা সংসদীয় কমিটি করেছিল, জি জি, হ্যাঁ, বেগম সাজেদা চৌধুরী এবং সুরেন্দ্র সেনগুপ্তের নেতৃত্বে। সেখানে সব রাজনৈতিক দল গেল, তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলল যে এটা রাখতে হবে। এমনকি আওয়ামী লীগের সভাপতি হিসাবে শেখ হাসিনা দলবল নিয়ে গিয়ে সেটাও তারও বলে আসছে, ওখানে তারাই বলেছে তত্ত্বাবধায়ক সরকার রাখতে হবে। মানে কত ওরা বাটপারি করতেছে দেখেন। এগুলো করিয়া টরিয়া যখন উনি রায়, তখনও আসে নাই কিন্তু লিখিত রায়, হ্যাঁ, তার আগেই রায় প্রকাশ হওয়ার আগেই উনি নতুন করে একটা নিজেরা ড্রাফট করছে গণভবনে বসে। এটার সাথে সংসদীয় কমিটির কোনো সংস্রব নাই, তারা জানেও না। তাদেরকে নাকি ডেকে নিয়ে বললো যে ভাই তোমরা এতদিন যা করেছো এটা হবে না, আমি একটা দিচ্ছি, এটাই তুমি সংসদীয় কমিটির রিকমেন্ডেশন বলে চালিয়ে দাও। মানে ওখান থেকে যা হয় সেটি সেটি হ্যাঁ, যেভাবে বলে সেভাবেই হোক। এবং সুরঞ্জিত বাবু এটা স্বীকার করেছে যে ভাই যাই বলো ওইটা তো এক ব্যক্তি করবে, এখানে আমাদের কিছু করার নাই। তো এইভাবে উনি পঞ্চদশ সংশোধনী করলো, করতে গিয়ে এখানে 50-এর অধিক সংশোধনী নিয়ে আসছে, পুরা কনস্টিটিউশনকে তছনছ করে দিয়েছে এবং সব কিছু করেছে পারপাসলি, উদ্দেশ্যমূলকভাবে। এখন যে রায়টা আসলো, না না, এই রাজ্য ধন্যবাদ দিই, অত্যন্ত বিচক্ষণতার সাথে ফারা মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরী দ্বৈত বেঞ্চ যেই রায় দিয়েছে, আমি তো মনে করি সমসাময়িক কালে জনস্বার্থে জন আকাঙ্ক্ষার প্রতিফলন এটাতে হয়েছে। দেশের মানুষ যা চায় তারা সেটা বলেছে এবং পুরাপুরি তারা বাতিল করে নাই। কিছু কিছু রাজনৈতিক বিষয় আছে, পার্লামেন্টের তারা পরবর্তী পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছে। যারা আসবে সেটা রাজনৈতিক বিষয়, কিন্তু এই বিষয়গুলো 7-এর ক গণভোট 142 সহ যেগুলো যেগুলো করেছে, ইনক্লুডিং তত্ত্বাবধায়ক সরকার রেস্টোর করেছে। ঠিক। আমি একটা কথা বলি, 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট, এই যে কয়েকটি 5টা হাইকোর্ট হয়েছিল এরশাদের আমলে, সেটাকে নিয়ে যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হলো, সেখানেও তারা বলা হলো 100 অনুচ্ছেদে অ্যামেন্ডমেন্ট করে এরশাদ যে 5টা হাইকোর্ট বসালো, পার্মানেন্ট সিট, জি জি, টেম্পোরারি সিট বসার আছে, প্রভিশন ছিল, টাইম টু টাইম, এখনো আছে। টাইম টু টাইম, এটা এখনো আছে। উনি ওটাকে পার্মানেন্ট সিট করে দিল। তখন এই রায়টা হলো, তখনও গড়িমসে হচ্ছিল, হ্যাঁ, ব্যারিস্টার কাজল যেটা বললো। কিন্তু আমাদের সামনে উদাহরণ আছে যে 8ম সংশোধনের রায়ের পরে সরকার গড়িমসে করছিল, কিন্তু সমস্ত আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বোঝাতে হলো, এখন শুধু আপনি সংবিধানটা ছাপিয়ে দেবেন, ওই লাইনটা বাদ দিয়ে 100 অনুচ্ছেদে যে পার্মানেন্ট বেঞ্চের লাইনটা বাদ দিয়ে আপনি ছাপিয়ে দিয়ে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নাই। এটাই বলেছে যে অরিজিনাল 30th অ্যামেন্ডমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনটা রেস্টোর হয়ে গেছে। আর আরেকটা যেটা বলা হচ্ছে যে রিভিউ পেন্ডিং। আসবো আমি একটু ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসি। তত্ত্বাবধায়ক সরকারই কি আসলে যথেষ্ট একটা ভালো নির্বাচন, মানুষের ভোটাধিকার, মানুষ যাতে ভোট দিতে পারে, দল যাতে ইন্টারফেয়ার করতে না পারে, আরও কিছু অ্যাড করার দরকার কিনা? এবং এটিও আপনি যেটি বলছিলেন যে যেটি হলো সেটিও পরবর্তী সরকারের উপরে, পার্লামেন্টের উপরে ডিপেন্ড করবে। খুব জরুরি। প্রথম আমরা ধরে নিলাম যে তত্ত্বাবধায়ক সরকার সবকিছু সমাধান করবে, যে সংস্কার করছেন তার অনুষঙ্গ কিনা এটাও। এটা আমরা আমি একটু খোলাখুলি এটা বলেই দিতে পারি, কারণ হচ্ছে নির্বাচন ব্যবস্থা ঠিকঠাক মতো কাজ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার একটা ইম্পারেটিভ, এটা থাকতেই হবে বাংলাদেশ পার্সপেক্টিভ অবশ্যই। এবং আমার হোম গ্রাউন প্রবলেম, আমরা সব কিছু দেখে এসেছি। জি, তত্ত্বাবধায়ক সরকার ছিল না দেখেছি, আছে দেখেছি, আবার ছিল না দেখেছি। সো আমাদের এই 53 বছরের জার্নি আমাদের কাছে খুব ক্লিয়ারলি মেসেজ দিয়েছে যে আমাদের কি করা উচিত। সুতরাং ওই থিওরিটিক্যাল ডিবেটগুলো সরিয়ে রেখে ওরা পারলে আমরা পারি না কেন, আমরা কি এতই খারাপ, ফেরেশতারা 3 মাসে এসে করে যাবে, পরে আবার কিভাবে দলের হাতে দেব, জবাব হচ্ছে আমরা দেখেছি এই মডেলটা এখানে ওয়ার্ক করেছে। সুতরাং এক এক দেশের মানুষ এক এক রকম সাইকোলজি। আজকে থেকে 25, 30, 50 বছর পর কি হবে, ডিফারেন্ট ডিসকাশন।
সেদিন কোনো একদিন আমাদের মনে হতে পারে যে আমরা যথেষ্ট গণতান্ত্রিক হয়েছি, কিন্তু তত্ত্বাবধায়ক সঠিকভাবে ফাংশনিং হবে কিনা ডিপেন্ড করে তত্ত্বাবধায়কটাকে ঠিকঠাক মতো হতে দেবো কিনা। যেমন আগে আমরা ত্রয়োদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক আসলো সেটা নিয়ে দুটো কথা একটু বলা দরকার। যেমন ওটার মধ্যে একটা ভালো দিক ছিল, ভালো দিক হচ্ছে এটা নিয়ে ডিবেট হবে না, কারণ ওখানে একদম একটা গাইডলাইন ছিল, লাস্ট রিটায়ার্ড যে চিফ জাস্টিস যিনি না হলে কে 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 কিভাবে যাবে, কারণ একটা কনসেনসাস হওয়া কিন্তু সোজা না। ঝামেলা হয়ে গেল, আপনি যেহেতু জানেন কোন মানুষটা হবে সেটাকে এবার ম্যানিপুলেট করার চেষ্টা, বিচারপতিদের বয়স বাড়িয়ে এই চেষ্টা হয়েছিল। এবং আমরা ত্রয়োদশ সংশোধনের শর্ট ভার্ডিক্টে কিন্তু এই জন্য বলেছিল বিচার বিভাগকে আর বাইরে রাখার জন্য, এটা একটা কন্ডিশন, আমিও মনে করি এটা থাকা উচিত। কিন্তু আমাদের একটা পথ বের করতে হবে যেটার মাধ্যমে আসলে আমরা একটা ওয়ার্কিং তত্ত্বাবধায়ক সরকার পেতে পারি এবং সেটা কাজ করবে। কিন্তু আমি আপনার সাথে একেবারেই একমত, কোন সরকার যদি ক্ষমতায় এসে ডিসাইড করে যে তিনি নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারটাকেও তিনি তার মতো করে তৈরি করার চেষ্টা করতে পারে। আমি একটা এক্সাম্পল দিই, ভারতের নির্বাচন কমিশন নিয়োগের আইন ছিল না, মানে আমরাও ওখানেও লেখা আছে একটা আইনের ভিত্তিতে, আমরা যেমন লিখেছি দেখে দেখে লিখেছি সম্ভবত, এবং আমাদের যেমন ছিল না ভারতেরও ছিল না। ভারতের এই আইন সর্বশেষ হলো, এখানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ডিরেক্টিভ দিয়েছিল যে সরকার দলীয় যিনি চিফ, বিরোধী দলীয় নেতা এবং চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, কিন্তু যখন আইন তৈরি করলো তখন তারা করলো কি যে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধানমন্ত্রীর নমিনেটেড আরেকজন সংসদ সদস্য, ফলে ওরা কিন্তু বেশি হয়ে গেল। সুতরাং আমি যে কথাটা বলতে চেয়েছি, আপনি যদি মনে করেন আপনি ম্যানিপুলেট করতে চান, বেশ আগে থেকে প্রিপ্ল্যান আপনি প্রিপ্ল্যান করা শুরু করবেন। সুতরাং আমাদের একটা কথা খুব জরুরি, পদে কারা বসবে আগে থেকে। সেজন্যই বলছি যে জনগণকে সবসময় এই ব্যাপারগুলোর পাহারাদার হতে হবে। এটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, কোথাও ব্যত্যয় হচ্ছে কিনা, প্রতিটা পয়েন্টে আসলে শোরগোল করা দরকার আছে, প্রয়োজনে রাস্তায় নামতে হবে। ডেমোক্রেসি এইভাবেই সার্ভাইভ করে। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে মুভমেন্ট শুরু হয়েছিল, কেন? কারণ উনি বিচারক নিয়োগটা ওনার হাতে নিয়ে আসতে চেয়েছিলেন, ওদের যে কলেজিয়াম সিস্টেম আছে, মানুষ রাস্তায় নেমে সেটা ঠেকানোর চেষ্টা করেছে। সো ডেমোক্রেসিকে এভাবে কথা বলে রাস্তায় নেমে ফাইটটা করতে হয়, তাহলে হয়তো ঠিক থাকবে। জি, অনেক ধন্যবাদ। রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? জি, এইটার মধ্যে দিয়ে আসলে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা, মানে সামনে আর কি করণীয় দেখেন? দেখুন আসলে কি জন আকাঙ্ক্ষার যে সবচেয়ে বড় প্রতিফলন সেটা তো আমরা এবছরই জুলাই আগস্টের ছাত্র জনতার এবং রাজনৈতিক সংগ্রামের ফলশ্রুতিতে যে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার, সেটা তো হচ্ছে জন আকাঙ্ক্ষার একটা ব্যাপক ধরনের বহিঃপ্রকাশ বলতে চান। বিশেষ করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের গণতন্ত্রহীনতা, বাংলাদেশের মানুষের শাসন শোষণ নিষ্পেষণের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটা তো একটা বিরাট বড় সুযোগ বাংলাদেশের জন্য তৈরি করে দিচ্ছে। এবং আপনি খেয়াল করে দেখবেন আদালতের এই প্রসিডিং এর বাইরেও কিন্তু সরকার কর্তৃক গঠিত কয়েকটি কমিশন কাজ করছে, যারা সংবিধান সংস্কার নিয়ে একটা কমিশন কাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু অনেকগুলো সংস্কার কমিটি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি, বিএনপির পক্ষ থেকে সংবিধানের সংশোধনের জন্য 67টি প্রস্তাবনা প্রদান করা হয়েছে। তো সুতরাং সবাই কিন্তু আলটিমেটলি এই সংবিধানের মধ্যে থেকে আমাদের দেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে 24-এ যে আমাদের স্পিরিটটা ফিরে আসছে, আমাদের গণতন্ত্র, আমাদের দেশের মানবাধিকার, আমাদের ভোটাধিকার, আমাদের শোষণ নিপীড়ন নির্যাতন থেকে বেরিয়ে আগামীর বাংলাদেশ, নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য মানুষের যে প্রত্যাশা, আদালত একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে যে 3টা নির্বাচন হলো, গত 3টা নির্বাচন 2014, 18 এবং 24, সেই 3টা নির্বাচন কি আসলে বৈধ থাকছে? এই জায়গায় আদালত কি বলছে? আদালত তো পরিষ্কার করে বলেছে যে দেখেন, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা মানে ফিরিয়ে আনার ক্ষেত্রে আদালতের অবজারভেশনের মধ্যে স্পষ্টত বলেছে যে বিগত 3টি নির্বাচন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, মানুষ ভোট দিতে পারেনি, এবং এই সমস্ত ভোট, এই নির্বাচনগুলো ছিল, আমি যদি ভুল না শুনে থাকি, শব্দটা ছিল অনেকটা ভয়েড। সুতরাং এইরকম একটা ভয়েড নির্বাচনে যেখানে জনগণের প্রতিনিধিত্ব ছিল না, জনগণ ভোট দিতে পারে না, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, সে কারণেই তো আদালত মনে করেছে যে 58 অনুচ্ছেদের মাধ্যমে, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করা হয়েছে। এবং আদালত বলেছে এটি হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। সুতরাং মৌলিক কাঠামোর অংশ বলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সংক্রান্ত ওই অনুচ্ছেদটা সরকারের যে সিদ্ধান্ত 5ম সংশোধনী, সেটা বাতিল করে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যে আমাদের সংবিধানে স্থাপন করা হয়েছিল সেটিকে ফিরিয়ে আনা হয়েছে, রেস্টোর করা হয়েছে। জি, অনেক ধন্যবাদ। আমরা বিরতির পরে ফিরছি, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা বিদায় দিচ্ছি ডাক্তার জাহিদুর রহমান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বিরতির পরে নিশ্চয়ই ফিরছি অ্যাডভোকেট সুব্রত যদি আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের।
আবার স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আছেন ভার্চুয়ালি ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ছাত্রদের পক্ষ থেকে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে কিছু প্রশ্ন তারা আসলে রাখে, যারা ধরেন এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরবর্তী সরকার এসে রাখবে কিনা সেটা একটি বড় প্রশ্নের জায়গা। ফ্যাসিস্ট ফিরে আসবে না বলা হচ্ছে, একটি বড় দাবি ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে আর ফিরে না আসে। পরবর্তী সরকার যে ফ্যাসিস্ট হয়ে উঠবে না তার গ্যারান্টি কি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশ্নে যেহেতু প্রশ্নটা, সেটা হচ্ছে যে পরবর্তী সরকারের চাওয়া না চাওয়ার সঙ্গে এই যে ফিরে আসার কথা বলা হচ্ছে সেটির কোনো সম্পর্ক আছে কিনা? না, ফ্যাসিস্ট আসবে কি আসবে না সেটা তো আমরা দেখলাম যে সাংবিধানিক কাঠামোর মধ্যে ফ্যাসিস্ট তৈরি করার যথেষ্ট সম্ভাবনা ৭২ সনের সংবিধানে করে দেওয়া হয়েছে, এবং সেই ব্যাপারে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ডক্টর কামাল হোসেনকেও কেউ প্রশ্ন করেছিল, যে তখন তিনি বলেছিলেন যে আমাদের সামনে বঙ্গবন্ধুকে রেখে আমাদের কিছুটা কাজটা করতে হয়েছে। তো সেখানে যেগুলো যাতে ফ্যাসিস্ট আর পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য ওই ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া ইত্যাদি। হ্যাঁ, আরও যা যা আছে, ক্ষমতাকে আরও আপনার পার্লামেন্টের কাছে জবাবদিহিতা। হ্যাঁ, এতদিন তো প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা ছিল মন্ত্রী পর্যায়ে বা প্রশাসনের, সেটা পার্লামেন্টে নিয়ে যাব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে স্ট্যান্ডিং কমিটিগুলো, এগুলো তো একেবারে অকার্যকর ছিল না। কিন্তু যেটি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে আদালতের যে রায় আসলো, এটার পরে কি এটি সংসদ যদি না, আমার মনে হয় না এটাকে আর কেউ টাচ করবে, কারণ এই জাতি এত ভুগছে এটা নিয়ে সেই 1990 সন থেকে। আর কত 90, আর এদিকে আরও তো 34 বছর পার হয়ে গেল। তো জাতি তো আর কত স্যাক্রিফাইস করবে, হ্যাঁ, সব ব্যাপারেই। তারপরে তো একটা ভোটের যে ভোটাধিকার আছে সেটাকে যেভাবে নস্যাৎ করে দিয়েছে, এবং একই সঙ্গে সমস্ত প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দিয়েছে। আপনাকে মনে হয় যারা ধরেন এই যে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, ধরেন আপনি বিচারপতি খায়রুল হকের কথা বলেছেন, তার শাস্তির দাবিও তো এসেছে এর মধ্যে, বিভিন্ন আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে। হ্যাঁ, সেগুলো তো আপনি আমাদের সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমান চৌধুরী তিনি প্রকাশ্যে এক বক্তব্যে বলেছিলেন যে খায়রুল হক যেটা করেছে এটা পুরোপুরি ফ্রড আপন দি কনস্টিটিউশন, আপন ফ্রড আপন দি নেশন, এবং তার ক্রিমিনাল অফেন্স করেছে, তাকে ক্রিমিনাল লতে বিচার করতে হবে পেনাল কোর্টে, সেটা মাহমুদুল আমিন চৌধুরী বলে গেছে। সুতরাং একটা অন্যায় অবিচার করেছে, এবং গত 2011 সনের পর থেকে যেভাবে শেখ হাসিনা ওই রায়কে সামনে রেখে শুধু কি জাতীয় নির্বাচন, সমস্ত আপনার লোকাল নির্বাচন পর্যন্ত সে ধ্বংস করে দিয়েছে। তারপরে দেখেন এই যে প্রতীকটা আপনি উপজেলা ইউনিয়নে নিয়ে গেল, এগুলো করে তো বিভাজনটা তৃণমূল পর্যায়ে নিয়ে গেছে, রাজনৈতিক বিভাজন, এবং কিছুটা সে ইচ্ছা করেই করেছে। আমরা তো 2018-তে চেষ্টা করেছিলাম, হ্যাঁ, সংলাপ করে পুরা জাতিকে আবার ঐক্যবদ্ধ করে আমরা একসাথে। তখন কি বললেন? না, তিনি তো বিট্রে করছে, প্রতারণা করছে। উনি বঙ্গবন্ধুর নামে শপথ নিয়ে বলল যে আমি আর ইয়ে করবো না, কারচুপি ইলেকশন করব না, বিনা ভোটের ইলেকশন করব না, যেটা সে 2014 করলো। এত কিছু বলার পরে সে তো তার তো চরিত্রের কোনো পরিবর্তন হলো না, আরও মানে প্রবল বেগে সে ফেসিজম এখানে কায়েম করেছে। আপনি যেটা বলছেন যে ছাত্ররা এটার বাইরে থাকার তো আমি কোনো কিছু দেখি না, তাদের আকাঙ্ক্ষা এবং জনগণের আকাঙ্ক্ষা তো একাকার হয়ে গেছে। সুতরাং গত 15 বছর ধরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যে আন্দোলন যে করেছে, সংগ্রাম করেছে, যে স্যাক্রিফাইস করেছে, তারই তো ধারাবাহিকতায় 36 জুলাই গণ আন্দোলন এবং তার সফল। অনেক ধন্যবাদ। ছোট্ট করে রুহুল কুদ্দুস কাজল আছেন আমাদের সঙ্গে। রুহুল কুদ্দুস কাজল, এই যে ধরেন ফ্যাসিস্ট ফিরে না আসার কথা বলা হচ্ছে তীব্রভাবে, যে কোনোভাবে ফিরে না আসে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি স্থায়ী থাকে আপাতত, কোনো সময় যদি মনে হয় এটি নিয়ে আলোচনা হতে পারে, এগুলোর আসলে গ্যারান্টি কি? মানে ধরেন পরবর্তী সরকার যে
এগুলো রাখবেই, এসব ব্যাপারে যে এখন যেভাবে ভাবা হচ্ছে সেটা ভাববে, সেই বিষয়ে আদালত কিছু বলেছে কিনা? শোনেন, এই গ্যারান্টি তো আসলে জনগণের সঙ্গে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের যে সম্পর্ক, সেটা তো পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক। আপনি খেয়াল করে দেখেন, কোন সংবিধানের বাধ্যবাধকতার মাধ্যমে কোনো ভালো জিনিস যে করা সম্ভব না, আবার যদি সবার ঐক্যমত থাকে তাহলে সেটা করা সম্ভব, তার দুইটা উদাহরণ আমি আপনাকে দিতে চাই। জি জি। এখন 1991 সালে এরশাদ পতনের পরে যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান কিনা কিন্তু আমাদের সংবিধানে ছিল না, কিন্তু তৎকালীন ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল যারা এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা একটা ঐক্যমত সৃষ্টি করেছিল। ঐক্যমতগুলো কতটুকু? তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে এই মর্মে রাজি করিয়েছিলেন যে আপনি প্রধান বিচারপতির পদ থেকে গিয়ে অন্তর্বর্তীকালীন, অর্থাৎ তখনকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে নির্বাচনটি করে আবার আপনি ফিরে আসবেন প্রধান বিচারপতি হিসেবে। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল। একজন বিচার বিভাগের প্রধান, তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, মানে তো তিনি নির্বাহী বিভাগের প্রধান। এটা কিন্তু হয় না, কিন্তু জাতির প্রয়োজনে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তিনি সেই নির্বাচনটি করে এসেছেন, এবং সেই নির্বাচনে করে এসে আবার কিন্তু তাকে কিন্তু ফিরে এসে কিন্তু প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তখনকার দিনের সমস্ত রাজনৈতিক দল তাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এবং তারা এই মর্মে ঐক্যমত্য ছিলেন যে আমরা যেই ক্ষমতা কিংবা রাষ্ট্র ক্ষমতায় আসি না কেন, এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো নড়চড় হবে না। আমি মনে করি জুলাই আগস্ট 2024-এ ছাত্র জনতা এবং রাজনৈতিক যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখতে সুযোগ করেছি, বিশেষ করে রাজনৈতিক দলের জন্য একটা বিরাট বড় লেসন। বিশেষ করে যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়, জনগণের ইচ্ছাকে তোয়াক্কা করতে চায় না, যারা মানুষের ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে চায়, যারা দুর্নীতি করতে চায়, লুটপাট করতে চায়, খুন, রাহাজানি, গুমের মতো ঘটনার মাধ্যমে বিরোধী মতকে যারা সাপ্রেস করতে চায়, এই সমস্ত ব্যক্তিদের জন্য ইটস এ গ্রেট ওয়ার্নিং। এই ওয়ার্নিংটা রাজনৈতিক নেতৃবৃন্দ যত বেশি মনে রাখবে, আমাদের দেশ তত এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমরা বিরতির পরে এসে শুনবো আপনার কাছে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে এই বিষয়ে নিশ্চয়ই আলোচনার সুযোগ হবে। নিশ্চয়ই দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আবার স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার বিষয় নিয়ে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আজকে প্রেস সেক্রেটারির কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন 2026-এর 30 জুনের মধ্যে নির্বাচন হবে। এর আগে প্রধান উপদেষ্টাও কথা বলেছেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন, যে আপনার 2026-এর প্রথমার্ধে নির্বাচন হবে। মানে দলগুলোর তো এখন আর খুব বেশি আক্ষেপ থাকলো না এই ঘোষণার পরে। আমাকে বলতেছেন জি, আপনাদের প্রত্যাশার সঙ্গে মেলে না? না, কিসের 30-এ? আপনি ডিসেম্বরের মধ্যে দেন, 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেন। এটা ডিলে করতেছেন কেন? এটা ডিলে বাড়াবেন। 111-এর সরকারকে আমরা দেখেছি তো, হ্যাঁ, দীর্ঘ সময় থাকার একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে ছিল। অদ্ভুত অবস্থা। এখন তো সংস্কার চলছে। আরে কি সংস্কার করবে দেখবো তো, বললে হইল। উনি আবার কি কমিশন একটা করছে, ওনাকে চিফ করে আবার দিয়ে অধ্যাপক জাতীয় ঐক্যমত্য কমিশন হবে। উনি তো শুধু কমিশনের পর কমিশনেই করে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখবেন যে গুড়ে বালি, কিছুই হবে না আর কি। এত কিছুর মধ্যে হাত দেওয়াতে উনি ক্যানভাসটা অনেক বড় করে ফেলছে। ওই 111-এর সরকারও এইসব অনেক পরিকল্পনা, মহাপরিকল্পনা আমাদের সামনে দিছিল। তারপর বাধ্য হয়ে আমরা হাইকোর্টে গেলাম, হাইকোর্ট বললো এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও। তা আমরা কি আবার যাবো কোর্টে? সরকারের তো জনগণের ম্যান্ডেট আছে, এবং তারা জনগণের ম্যান্ডেট বলতে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্ররা ওনাকে বললো আপনি দায়িত্বটা নেন। এটা আমরা সবাই মেনে নিয়েছি, এটা মেনে নিয়েছে। তার মানে এই না যে আপনি 2 বছর 3 বছর ক্ষমতায় থাকবেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, একটা অস্বাভাবিক পরিবেশ। 26-এর 30 জনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। প্রত্যাশা কি থাকবে আসলে? কেমন নির্বাচন দেখতে চান আপনি? না দেখুন, প্রত্যাশা তো যে প্রত্যাশার বলবো যে বাস্তবায়ন ঘটেনি বলে আজকে জুলাই আগস্ট 2024-এ এত বড় বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটে গেল। সুতরাং আমাদের প্রত্যাশা তো সাধারণ মানুষের প্রত্যাশা একই, এখানে কোনো ভিন্ন কোনো প্রত্যাশা নেই। আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, আমরা শান্তিভাবে বসবাস করতে চাই, কারণ দাস হতে চাই না। সে দেশের বাইরেই হোক, দেশের ভিতরেই হোক না কেন, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা যেখানে মানবাধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে, সুশাসন থাকবে। এটা তো অত্যন্ত খুব বেসিক প্রয়োজন। ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, রাজনীতিকে যারা পণ্য হিসেবে ব্যবহার করবে না, ব্যবসা হিসেবে করবে না।
সুতরাং এরকম প্রত্যাশা তো মানুষের প্রত্যাশা কিন্তু মানে যদি মোটা দাগে বলেন তাহলে মানুষের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশে একটা সুশাসন দেখতে চাই। বিএনপির এবং ভারপ্রাপ্ত সুশাসন চেয়ারম্যান একটা- বলছেন যে তারেক রহমান বলছেন যে বেশ কয়েকবার কথাটা বলেছেন যে অতীতে যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কঠিন হবে। আপনার কি তাই মনে হয় অনেক কঠিন নির্বাচন হবে? দেখুন, জনাব তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং কার্যত তিনি প্রধানতম নেতা। তো তিনি যদি কোনো কারণে মনে থাকেন তার দলের নেতাকর্মীদের জন্য, অবশ্যই তিনি সেটা মনে করেন। আর সবচেয়ে বড় কথা, নির্বাচনী যুদ্ধে যে যুদ্ধে আপনাকে ফ্রি ফেয়ার লেভেল প্লেইং ফিল্ডে খেলতে হবে, সেখানে তো আপনার ওরকম শক্তি সামর্থ্য থাকবে, আপনার যে কোনো প্রতিপক্ষকে আপনার দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই। এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মূল স্পিরিটটা হচ্ছে স্পোর্টসম্যানশিপ স্পিরিট, এবং এই স্পিরিটটা ধরে রাখতে হবে বিএনপির নেতাকর্মী শুধুমাত্র নয়, যেহেতু তারা মনে করে বাংলাদেশে এখন ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। তো বিএনপির অবস্থান থেকে বিএনপি তো ঠিকই মনে করে জি। যে কাউকে দুর্বল মনে করবে না। তার অনেক ধন্যবাদ, প্রতিপক্ষ অনেক যেই হোক, ধন্যবাদ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রস্তুতি কেমন? শেষ করবো এক লাইন। কিসের প্রস্তুতি? আপনাদের প্রস্তুতি নির্বাচন? না না, নির্বাচন কমিশন তো হয়েছে, হ্যাঁ। ওনারা তো বলছে আমরা প্রস্তুত, আজকেও বলেছে প্রস্তুত, দলগুলো প্রস্তুত? দলগুলো প্রস্তুত। আর কত? দলগুলো প্রস্তুত। আপনারা কেন এটাকে এখন প্রশাসনের যে অবস্থা, আইন শৃঙ্খলার যে অবস্থা, ভালো নির্বাচন সম্ভব? অনেক ঠিক হয়ে গেছে, আরো ঠিক হয়ে যাবে, হ্যাঁ, প্রবলেম হবে না। কিন্তু কথা হচ্ছে আপনি নির্বাচন নিয়ে যদি এই ধরনের ধোঁয়াশা সৃষ্টি করেন, আমার তো মনে হয় এখানে অন্য হিডেন এজেন্ডা আছে। জি, অনেক ধন্যবাদ। আমরা হ্যাঁ। আশা করি যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখব। অনেক কিছু ধন্যবাদ কিছু দল চায় এটা আজকের ইনসাইড পলিটিক্স দেখাবেন অনেক জন্য পরবর্তী। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন।